আবার একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের এই রিভিশন জিকে প্র্যাকটিস সেট 3তে আমরা আলোচনা করব কিছু নতুন এবং কিছু পুরনো প্রশ্নের বেস্ট কম্বিনেশান নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা মোট 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আজকের আপনাদের জন্য টার্গেট দেওয়া হলো 36। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো 1930 সালের 26শে জানুয়ারি দিনটির ঐতিহাসিক গুরুত্ব কী ছিল? 1930 সালের 26শে জানুয়ারি দিনটির ঐতিহাসিক গুরুত্ব কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল। 1930 সালের 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করেছিল। এই দিনটির স্মৃতি রক্ষা করতেই 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর করা হয় এবং দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের কোন কমিটিতে সভাপতি ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের কোন কমিটিতে সভাপতি ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, খসড়া কমিটি। ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন। তার নিপুণ নেতৃত্বে ভারতের সংবিধানের মূল কাঠামো তৈরি হয়েছিল, তাই তাকে সংবিধানের প্রধান নির্মাতা বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 3 নম্বর প্রশ্নটি হলো ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল? ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, কলকাতা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সঙ্গীতটি প্রথম 1911 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়েছিল, আর 1950 সালে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 4 নম্বর প্রশ্নটি হলো ভারতে বাঘ সংরক্ষণের জন্য প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়? ভারতে বাঘ সংরক্ষণের জন্য প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 1973 সালে। ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে 1973 সালে ভারত সরকার প্রজেক্ট টাইগার কর্মসূচি শুরু করে। এটি বিশ্বের অন্যতম সফল বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল? ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, সোভিয়েত ইউনিয়ন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট 1975 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া, থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি ছিল ভারতের মহাকাশ যাত্রার প্রথম গৌরবময় পদক্ষেপ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 6 নম্বর প্রশ্নটি হলো ইসরো এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরো এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, বেঙ্গালুরু। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর সদর দপ্তর কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে অবস্থিত। এটি মহাকাশ গবেষণার যাবতীয় পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 7 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল কত সালে দায়িত্ব গ্রহণ করেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল কত সালে দায়িত্ব গ্রহণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, 2007 সালে। প্রতিভা প্যাটেল 2007 সালে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তিনি ছিলেন ভারতের 12তম রাষ্ট্রপতি এবং ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসা প্রথম নারী। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো ভারতের উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিলেন? ভারতে উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, এম.এস. স্বামীনাথন। ডক্টর এম.এস. স্বামীনাথন উচ্চ ফলনশীল গম ও ধান চাষের বৈজ্ঞানিক পদ্ধতি প্রবর্তন করেন। তার এই অবদানের জন্য তাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের সংবিধানের রক্ষক কাকে বলা হয়? ভারতের সংবিধানের রক্ষক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সুপ্রিম কোর্টকে। ভারতের সুপ্রিম কোর্ট নয়াদিল্লিতে অবস্থিত। এটি সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী এবং নাগরিকদের মৌলিক অধিকার
সুরক্ষিত রাখে বলে একে সংবিধানের রক্ষক বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 10 নম্বর প্রশ্নটি হলো, হকিতে ভারত অলিম্পিকে স্বর্ণপদক জেতার ঐতিহ্যের কারণে একে কী মনে করা হয়? হকিতে ভারত অলিম্পিকে স্বর্ণপদক জেতার ঐতিহ্যের কারণে একে কী মনে করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, জাতীয় খেলা। যদিও ভারত সরকারের আইনত কোনো জাতীয় খেলা নেই, কিন্তু অলিম্পিকে হকিতে অভাবনীয় সাফল্যের কারণে ঐতিহাসিকভাবে হকিকে ভারতের জাতীয় খেলা হিসেবে গণ্য করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনটি কী দিবস হিসেবে পালিত হয়? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনটি কী দিবস হিসেবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, শিশু দিবস। জওহরলাল নেহরু শিশুদের খুব ভালোবাসতেন, তাই তার জন্মদিন অর্থাৎ 14ই নভেম্বর ভারতে শিশু দিবস হিসেবে পালন করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কোন সালে জাতীয়করণ করা হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন সালে জাতীয়করণ করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 1949 সালে। আরবিআই 1935 সালে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হলেও স্বাধীনতার পর পয়লা জানুয়ারি 1939 সালে এটিকে জাতীয়করণ করা হয় এবং এটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা পায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 13 নম্বর প্রশ্নটি হলো, চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণকারী প্রথম দেশ কোনটি? চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণকারী প্রথম দেশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, ভারত। 2023 সালের চন্দ্রযান-3 মিশনের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দুর্গম দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 14 নম্বর প্রশ্নটি হলো, রাজস্থান আয়তনের দিক থেকে ভারতের কততম বৃহত্তম রাজ্য? রাজস্থান আয়তনের দিক থেকে ভারতের কততম বৃহত্তম রাজ্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, প্রথম। 2000 সালে মধ্যপ্রদেশ রাজ্যটি বিভাজিত হওয়ার পর থেকে রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্যে পরিণত হয়েছে। এর মোট আয়তন প্রায় 3,42,239 বর্গ কিলোমিটার। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো, গঙ্গা নদীর উৎসস্থলের নাম কি? গঙ্গা নদীর উৎসস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, গঙ্গোত্রী হিমবাহ। ভারতের দক্ষিণতম নদী গঙ্গা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। এটি ভারতের সবচেয়ে পবিত্র ও প্রধান নদী। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 16 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি কী নামে পরিচিত? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি কী নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন একজন প্রখ্যাত শিক্ষক ও দার্শনিক। তার স্মরণে প্রতি বছর 5ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালন করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 17 নম্বর প্রশ্নটি হলো, নোবেল পুরস্কার মোট কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়? নোবেল পুরস্কার মোট কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 6টি। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি, এই মোট 6টি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো, বটগাছকে ভারতের জাতীয় বৃক্ষ হিসেবে বেছে নেওয়ার প্রধান কারণ কি? বটগাছকে ভারতের জাতীয় বৃক্ষ হিসেবে বেছে নেওয়ার প্রধান কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি,
এটি দীর্ঘায়ু ও একতার প্রতীক। বটগাছের অনেক শাখা প্রশাখা মাটিতে নেমে এসে মূল কাণ্ডকে রক্ষা করে, যা ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও স্থায়িত্বকে নির্দেশ করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন ধরনের সংস্থা? WHO কোন ধরনের সংস্থা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সংস্থা। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের মান উন্নত ও মহামারী নিয়ন্ত্রণে কাজ করে। এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো ইন্দিরা গান্ধী কত সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন? ইন্দিরা গান্ধী কত সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 1966 সালে। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর 1966 সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দীর্ঘ সময় সফলভাবে দেশ পরিচালনা করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদকে ডক্টর বি.আর. আম্বেদকর কী নামে অভিহিত করেছেন? সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদকে ডক্টর বি.আর. আম্বেদকর কী নামে অভিহিত করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সংবিধানের হৃদয় ও আত্মা। অনুচ্ছেদ 32 নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা দেয়। সুরক্ষা ব্যবস্থার গুরুত্বের কারণেই ডক্টর বি.আর. আম্বেদকর একে হৃদয় ও আত্মা বলেছেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো গ্রামীণ স্বায়ত্তশাসনের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত? গ্রামীণ স্বায়ত্তশাসনের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 3টি স্তরে। 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 23 নম্বর প্রশ্নটি হলো স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু কোন রাজ্যের দায়িত্বে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু কোন রাজ্যের দায়িত্বে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, উত্তরপ্রদেশ। সরোজিনী নাইডু 1947 সালে উত্তরপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রশাসনিক পদে বসা প্রথম শক্তিশালী নারী ব্যক্তিত্ব। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 24 নম্বর প্রশ্নটি হলো সাদা বিপ্লব বা হোয়াইট রেভলিউশন কিসের উৎপাদন বৃদ্ধির সঙ্গে যুক্ত? সাদা বিপ্লব বা হোয়াইট রেভলিউশন কিসের উৎপাদন বৃদ্ধির সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, দুধ। অপারেশন ফ্লাড কর্মসূচির মাধ্যমে ভারতে দুগ্ধ উৎপাদন বহুগুণ বাড়ানো হয়, যা সাদা বিপ্লব নামে পরিচিত। ডক্টর ভার্গিজ কুরিয়েন এর প্রাণপুরুষ ছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের পরিবর্তে আসা নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারম্যান হন ভারতের প্রধানমন্ত্রী। এটি দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের নকশা তৈরি করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 26 নম্বর প্রশ্নটি হলো ভারতের রকেট উৎক্ষেপণের প্রধান কেন্দ্র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় বা কোথায় অবস্থিত? ভারতের রকেট উৎক্ষেপণের প্রধান কেন্দ্র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, শ্রীহরিকোটা। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত। এখান থেকেই চন্দ্রযান, মঙ্গলযান এবং ভারতের বেশিরভাগ কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 27 নম্বর প্রশ্নটি হলো নতুন শিক্ষানীতি 2020-তে আগের 10+2 পদ্ধতির বদলে নতুন কোন কাঠামো আনা হয়েছে? নতুন শিক্ষানীতি 2020-তে আগের 10+2 পদ্ধতির বদলে নতুন কোন কাঠামো আনা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, 5+3+3+4। 2020 সালের শিক্ষানীতিতে শিক্ষার ভিত্তি মজবুত করতে এবং দক্ষতা বাড়াতে 5+3+3+4 নতুন কাঠামো চালু করা হয়েছে, যা 3 বছর বয়স থেকে শিক্ষা শুরু করার কথা বলে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম মানবসহ মহাকাশ মিশন গগনযান কোন সংস্থার অধীনে তৈরি? ভারতের প্রথম মানবসহ মহাকাশ মিশন গগনযান
কোন সংস্থার অধীনে তৈরি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, ইসরো। ভারতের নিজস্ব মহাকাশ সংস্থা ইসরো গগনযান মিশনের কাজ করছে। এর লক্ষ্য হলো ভারতীয় নভোচারীদের মহাকাশে পাঠানো এবং নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো গঙ্গার ডলফিনকে জাতীয় জলজ প্রাণী ঘোষণা করা হয়েছে কেন? গঙ্গার ডলফিনকে জাতীয় জলজ প্রাণী ঘোষণা করা হয়েছে কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, এটি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জরুরি। গঙ্গার ডলফিন বা শুশুক মিষ্টি জলের বিরল প্রাণী। পরিবেশ দূষণের কারণে এদের অস্তিত্ব সংকটে থাকায় এদের প্রতি জনসচেতনতা বাড়াতে একে জাতীয় মর্যাদা দেওয়া হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 30 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের 11তম মৌলিক কর্তব্যটি কোন সংশোধনীতে যুক্ত করা হয়? ভারতীয় সংবিধানের 11তম মৌলিক কর্তব্যটি কোন সংশোধনীতে যুক্ত করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 86তম। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছে, যেখানে 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষার সুযোগ দেওয়া হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো 21শে জুন দিনটিকে কেন আন্তর্জাতিক যোগ দিবস বলা হয়? 21শে জুন দিনটিকে কেন আন্তর্জাতিক যোগ দিবস বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, এই দিনটি জাতিসংঘ ঘোষণা করেছে। ভারতের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ 2014 সালের 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের স্বীকৃতি দেয়, যা 2015 সাল থেকে সারা বিশ্বে পালিত হচ্ছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে কোন দেশ কারিগরি সাহায্য দিচ্ছে? মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে কোন দেশ কারিগরি সাহায্য দিচ্ছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, জাপান। জাপানের উন্নত শিনকানসেন প্রযুক্তির মাধ্যমে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পটি জাপান ও ভারত যৌথভাবে নির্মাণ করছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 33 নম্বর প্রশ্নটি হলো ব্রিক্স জোটের 5টি দেশের মধ্যে সি অক্ষরের অর্থ কী? ব্রিক্স জোটের 5টি দেশের মধ্যে সি অক্ষরের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, চীন। ব্রিক্স মানে হলো বি দিয়ে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ভারত, সি দিয়ে চীন এবং এস দিয়ে দক্ষিণ আফ্রিকা। এটি একটি শক্তিশালী অর্থনৈতিক জোট। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 34 নম্বর প্রশ্নটি হলো আদিত্য L1 মিশনের প্রধান লক্ষ্য কোন মহাজাগতিক বস্তুকে পর্যবেক্ষণ করা? আদিত্য L1 মিশনের প্রধান লক্ষ্য কোন মহাজাগতিক বস্তুকে পর্যবেক্ষণ করা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সূর্য। আদিত্য L1 হলো ভারতের প্রথম সৌর মিশন। এটি সূর্য থেকে আসা আলো, তেজস্ক্রিয়তা এবং সৌর বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করার জন্য মহাকাশে পাঠানো হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো স্বচ্ছ ভারত অভিযান কোন ভারতীয় মনীষীর আদর্শকে সামনে রেখে শুরু হয়? স্বচ্ছ ভারত অভিযান কোন ভারতীয় মনীষীর আদর্শকে সামনে রেখে শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী পরিষ্কার পরিচ্ছন্নতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তার জন্ম জয়ন্তী 2রা অক্টোবর 2014 সালে এই অভিযান শুরু করা হয়, যা আজ এটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 36 নম্বর প্রশ্নটি হলো মেজর ধ্যানচাঁদ কোন খেলার কিংবদন্তি খেলোয়াড় ছিলেন? মেজর ধ্যানচাঁদ কোন খেলার কিংবদন্তি খেলোয়াড় ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, হকি। মেজর ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয়। তার অসাধারণ খেলার নৈপুণ্যের জন্যই অলিম্পিকে ভারত আধিপত্য বজায় রেখেছিল। তার জন্মদিনেই ভারতের ক্রীড়া দিবস পালিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 37 নম্বর প্রশ্নটি হলো 2023 সালে ভারতের সভাপতিত্বে G20 সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের জন্য মূল প্রতিপাদ্য কী ছিল? 2023 সালে ভারতের সভাপতিত্বে G20 সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের জন্য মূল প্রতিপাদ্য কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, বসুধৈব কুটুম্বকম।
2023 সালে নয়াদিল্লির G20 শীর্ষ সম্মেলনের মূল মন্ত্র ছিল বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 38 নম্বর প্রশ্নটি হলো, মেক ইন ইন্ডিয়া লোগো বা প্রতীকে কোন প্রাণীর ছবি ব্যবহার করা হয়েছে? মেক ইন ইন্ডিয়া লোগো বা প্রতীকে কোন প্রাণীর ছবি ব্যবহার করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সিংহ, অর্থাৎ যান্ত্রিক সিংহ। মেক ইন ইন্ডিয়া লোগোতে একটি যান্ত্রিক সিংহের ছবি রয়েছে, যা ভারতের শিল্পশক্তি ও আধুনিকীকরণের প্রতীক। এটি 2014 সালে উৎপাদন বৃদ্ধিতে শুরু হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 39 নম্বর প্রশ্নটি হলো, লোকসভার স্পিকার বা অধ্যক্ষের প্রধান কাজ কী? লোকসভার স্পিকার বা অধ্যক্ষের প্রধান কাজ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, লোকসভার অধিবেশন পরিচালনা ও শৃঙ্খলা রক্ষা। লোকসভা স্পিকার সংসদের নিম্নকক্ষের প্রধান হিসেবে অধিবেশন পরিচালনা করেন। ভারতের প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, ভারতরত্ন পুরস্কারের মেডেলটি কিসের পাতার মতো দেখতে? ভারতরত্ন পুরস্কারের মেডেলটি কিসের পাতার মতো দেখতে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, অশ্বত্থ পাতা। ভারতরত্ন মেডেলটি একটি ব্রোঞ্জ নির্মিত অশ্বত্থ পাতার মতো দেখতে, যার এক পাশে সূর্যের ছবি ও ভারতরত্ন লেখা থাকে। তাহলে এই হলো আজকের আমাদের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, বা আমাদের টার্গেট পর্যন্ত পৌঁছতে পারলেন, বা আমাদের টার্গেটকে অতিক্রম করলেন, ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, পড়তে থাকুন।